আজ 10 নভেম্বর। ৩৮ বছর আগে ১৯৮৭ সালের এরকমই 10ই নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মাঠে নেমেছিলেন নূর হোসেন। পুলিশের গুলিতে নিহত সেই নূর হোসেন হয়ে উঠেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের পোস্টার। আমাদের সঙ্গে নূর হোসেনকে নিয়ে আলোচনার জন্য আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। সোহরাব ভাই, নূর হোসেন শহীদ হওয়ার ৩৮ বছর হয়ে গেল। কি প্রেক্ষাপটে নূর হোসেন শহীদ হয়েছে? তাকে কি বাংলাদেশ ভুলে গেছে? আজ শহীদ নূর হোসেন দিবস, এবং আপনি যথার্থই বলেছেন এরশাদের স্বৈরাচার বিরোধী এরশাদের যে স্বৈরাচারী শাসন, তার বিরুদ্ধে নূর হোসেনের এই আত্মদান স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। এবং এরপর আর কিন্তু এরশাদ স্বাভাবিকভাবে দেশ শাসন করতে পারেনি। কারণ ৮৭ থেকে ৮৮, ৮৯, ৯০ এই ৩ বছরের অব্যাহত লাগাতার আন্দোলনে তার পতন ঘটে। নূর হোসেন আন্দোলনের প্রতীক হয়ে গেছিল। নূর হোসেন ছিল সেই সময়ের তরুণ যুবকদের সাহসের প্রতীক, এবং নূর হোসেনের এই আত্মদানের মধ্য দিয়ে মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল, গণতন্ত্র স্বৈরাচারের মুক্তি পাক এটা ভেবেছিল। কিন্তু ৩৮ বছর আগেও, ৩৮ বছর পর আমরা সেই গণতন্ত্র কতটা মুক্ত করতে পেরেছি সেই প্রশ্ন আসে। শহীদ নূর হোসেনের পর আরও অনেক আত্মদানের ঘটনা ঘটেছে। ৯০-এ মানুষ জীবন দিয়েছে, পরবর্তীকালে অনেক আন্দোলনে, এবং সর্বশেষ ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও মানুষ জীবন দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, গণতন্ত্রের যে স্বাদ, সেটি কিন্তু পায়নি। নূর হোসেন মারা গেছেন, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। নূর হোসেনের মতো আরও অনেক সহযাত্রী। আর সেদিন যুবলীগের আরেকজন নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজেতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল হুদা নামে দুজন নিহত হয়েছিলেন, তারাও নিহত হয়েছিলেন। আচ্ছা সোহরাব ভাই, তারা কোথায় হারিয়ে গেছেন কিন্তু আমরা জানি না। আমি প্রথমে তাদের নাম আচ্ছা, এই প্রজন্ম জন্য আপনি একটু বলবেন, আপনি ওই দিনটা দেখেছেন নিজের চোখে, কি প্রেক্ষাপটে সেদিন আন্দোলন সংগ্রাম বা মানুষ মাঠে নেমেছিল এবং নূর হোসেন শহীদ হয়েছিলেন ১৯৮৭ সালের ১০ নভেম্বরের প্রেক্ষাপটটা কী ছিল? ১৯৮২ সালে এরশাদ বন্দুকের জোরে ক্ষমতা দখল করে। তখন একটি সরকার ছিল, বিচারপতি সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই বিএনপি সরকারকে উৎখাত করে, এবং ১ বছরের মধ্যে কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়। ৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি তখন বইমেলা চলছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করে এবং তাদের মিছিল থামিয়ে দেয় এবং গুলি করে। দীপালি সহ অনেকে নিহত হয়। এই যে আন্দোলন, এরপর ৮৪-তে আন্দোলন, ৮৫, ৮৬, ৮৭ অব্যাহত আন্দোলন ছিল। এবং সেই আন্দোলন এরশাদ তখন ঘোষণা দিয়েছিলেন যে হরতাল লেখা যাবে না। তখন সংবাদপত্রগুলো লিখত মানে খুব কৌশলী হিসাবে, যে সরকারি আদেশও লঙ্ঘন করা যায় না, আবার জনগণের যে অনুভূতি, জনগণের যে আবেগ এবং আন্দোলন, তখন লিখত ৭২ ঘন্টা কর্মসূচি, ১০৫ ঘন্টার কর্মসূচি, ৬০ ঘন্টার কর্মসূচি, এভাবে, এবং মানুষ বুঝে নিত। আর তখন বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা একটা বড় সংবাদের সূত্র ছিল। মানুষ বিবিসি যখন খবর ৭:৩০ খবর হতো, ভিড় জমে যেত। কারণ অনেক সময় এরশাদ অনেক কিছুই আমাদের লিখতে দিতেন না। এবং আপনি যে ১০ নভেম্বরের কথা বললেন, সেদিন আমরাও মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম। মানে গণমানুষের সেদিন কর্মসূচিটা আসলে কি ছিল? মানে কর্মসূচি ঢাকা অবরোধ।
এবং সেই অবরোধার্থ সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। এবং খণ্ড খণ্ড মিছিল হয়েছে, মিছিল এক এক দল, মানে তখন তিনটি জোট ছিল, 8 দলীয় জোট, 7 দলীয় জোট ও 5 দলীয় জোট। 8 দলীয় জোট ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, 7 দলীয় জোট ছিল বিএনপির নেতৃত্বে, 5 দলীয় জোট ছিল বামপন্থী 5টি দলের। এবং এখন যেটি জিরো পয়েন্ট, সেখানেই তখন 0 পয়েন্টের এই ফলক ছিল না, ওর পাশেই আওয়ামী লীগ এবং তার সমর্থকদের সমাবেশ ছিল। সেই সমাবেশে নূর হোসেন সেই মিছিলের সামনে বুকে পিঠে তার স্বৈরাচার নিপাত যাক এবং গণতন্ত্র মুক্তি পাক এই লেখা খালি গায়ে। কিন্তু অনেকেই তাকে বারণ করেছে যে তুমি এটি নিয়ে পুলিশের সামনে যেও না। সে বলছে আমি যাব, এবং গুলিবিদ্ধ হলো, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেল। নূর হোসেন যুবলীগের কর্মী ছিলেন, কিন্তু খুবই অতি দরিদ্র পরিবারের। তার ভাই পরবর্তীকালে গাড়ির চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তার বাবা অটোরিকশা চালাতেন। এবং দীর্ঘদিন এই পরিবারটি জানতো না। এবং নূর হোসেনকে হত্যা করার পর পুলিশ কিন্তু লাশ দিতে মানে সাহস পায়নি যে পরিবারের কাছে লাশ দিবে। রাতের অন্ধকারে জুরাইন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এই পরবর্তীকালে তো আন্দোলন আরও বেগবান হয়, এবং তখন সবাই অঙ্গীকার করেছিল যে নূর হোসেনের রক্তের শপথ, যে এরশাদকে না হটিয়ে কেউ ঘরে ফিরবে না। এবং সেই আন্দোলন তারপরও 3 বছর চলে গেছে, 3 বছর লাগলো। 90-এর ডিসেম্বরে এরশাদের পতন হলো। তার আত্মদানের গুরুত্ব আপনি বলেছেন, মানে নূর হোসেন আজকে 38 বছরের মাথায় এসে কি নূর হোসেন কি বাংলাদেশের রাজনৈতিক যে অ্যারেনা আর কি, পলিটিক্যাল অ্যারেনা কি ভুলে গেছে নাকি? শুধু নূর হোসেন কেন, অনেক শহীদ হয়েছেন স্বাধীনতার পর, স্বাধীনতার আগে। ওই তো বললাম যে 87-এর যে সেই 10 ডিসেম্বরের পর 90-এর পুরো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত অব্যাহত কর্মসূচি ছিল। তার আগে নভেম্বরে ছিল। অনেক শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কিন্তু আমরা কারো কথাই মনে রাখিনি। এবং একটি অবাক কাণ্ড যে এই সব আন্দোলন সংগ্রামে যারা মারা যান বেশিরভাগই, 2-1টি ব্যতিক্রম ছাড়া, সাধারণ শ্রমজীবী ঘরের মানুষ, শ্রমজীবী ঘরের সন্তান। মানে তারা জীবন দেন, তাদের আত্মত্যাগের। এমনকি আপনি ধরুন মতিউর, 69-এর আন্দোলনে যে মতিউর, আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, কিন্তু মতিউর তো একজন সাধারণ, মতিউর 10ম শ্রেণীর ছাত্র ছিল, কিন্তু মতিউর সাধারণ, তার বাবাও খুব গরিব একজন কেরানি ছিলেন। ইভেন 24-এর আন্দোলনে আবু সাইদ তাও তো বিশ্ববিদ্যালয়ের ছিল, কিন্তু সাধারণ ঘরের, কিন্তু সে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কিন্তু এমন অনেকে জীবন দিয়েছে যারা একেবারে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা চালক, হকার, এবং যারা কাজের সন্ধানে ঢাকা শহরে এসেছে, কিন্তু তারাও আন্দোলনে যুক্ত হয়েছেন কেন? একটা স্বপ্নের দেখে। স্বপ্ন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বপ্ন হচ্ছে স্বৈরাচার থেকে মুক্তি, দেশ মুক্ত হোক। আর আমরা শহীদদের প্রথম আকাঙ্ক্ষাকে, তাদের যে আত্মোৎসর্গ যে করেছে, তারা যে জীবন দিয়েছে, তার প্রধান লক্ষ্য ছিল যে অবস্থা ছিল সে অবস্থা থাকবে না, অর্থাৎ গণতন্ত্র মুক্তি পাবে, গণতান্ত্রিক ধারায় দেশ চলবে। এটি হচ্ছে প্রথম স্মরণ। দ্বিতীয় হচ্ছে তাদের পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে। আপনি দেখুন 24-এ যারা জীবন দিলেন এবং যারা আহত হলেন, যারা জীবন দিলেন, তার সেই পরিবারের অনেক পরিবারকে কিন্তু পরিবার কিন্তু সরকারের কাছ থেকে যথাযথ সহায়তা পায়নি। আমরা সংবাদ মাধ্যমে সেই খবর দেখি। আহতরা এই গত 14 মাস পরও কিন্তু তাদেরকে আমরা মিছিল করতে দেখি, বিক্ষোভ করতে দেখি, যে তাদের চিকিৎসার জন্যে। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা শহীদদের মনে রাখিনি, যারা আহত হয়েছে তাদের মনে রাখিনি, তাদের পরিবারগুলোকে মনে রাখিনি। এবং
যে উদ্দেশ্যে আহত হওয়া, যে উদ্দেশ্যে জীবনদান, একটা গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, এবং সব মানুষের মুখে হাসি ফুটবে, সব মানুষ তার যে ন্যূনতম অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এই 5টি মৌলিক দাবি, স্বাধীনতার মূল লক্ষ্য তো ছিল সেইটা। আমরা একটি স্বাধীন দেশ কখন স্বাধীন হয়? যখন তার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু সেটা কিন্তু আমরা স্বাধীনতার 54 বছরেও পারিনি। সুতরাং আমরা কিভাবে বলবো যে শহীদ নূর হোসেনকে মনে রেখেছি, শহীদ তাজুল ইসলামকে মনে রেখেছি, আরও অনেক শহীদ যারা হয়েছেন, রফন বসুনিয়া, ডাক্তার মিলন, ডাক্তার মিলন, অনেকে, জিহাদ, জিহাদ, মানে শহীদের সারি বেড়েছে, শহীদের সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক শাসন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের আকাঙ্ক্ষাই রয়ে গেছে। এবং আমরা প্রত্যাশা করছি যে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনের বিষয়েও এই রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করলো 24-এ, তারা একমত হতে পারছে না। এক ধরনের এটাও তো বলবো যে এটাও তো 24-এর শহীদদের প্রতি তাদের অসম্মান। তারা একমত হয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, যেখানে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেটি যদি না পারি, তাহলে কিন্তু আবারও শহীদদের আত্মা আমাদের ক্ষমা করবে, বা স্বৈরশাসন আবারও স্বৈরশাসন জেকে বসবে। এমনকি গণতন্ত্র তো আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি, যেহেতু নির্বাচনই করতে পারিনি। আমরা বলতে পারি না গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, স্বৈরাচার মুক্ত হয়েছে, বারবার স্বৈরাচার মুক্ত হয়, বারবার গণ অভ্যুত্থান সফল হয়, কিন্তু গণতন্ত্র অধরাই থেকে যায়। এটি হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য, এটি হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী সাধারণ মানুষের বেদনা, কষ্ট। মানে আপনি একদিন বলছিলেন যে আমরা গণতন্ত্র স্বৈরাচারকে পরাজিত করি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এটি বারবার এ কারণেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে এই নূর হোসেনদের আবার জীবন দিতে হয় না, আবু সাইদদের জীবন দিতে হয় না, মুগ্ধদের জীবন দিতে হয় না। ধন্যবাদ সোহরাব হাসান। শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রতীক। শহীদ নূর হোসেনকে স্মরণ করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ চিরদিনের জন্য স্বৈর শাসন মুক্ত থাকবে, এই প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ।